আজকে আমরা সপুষ্পক উদ্ভিদ নিয়ে পড়েছি। সপুষ্পক উদ্ভিদ কোনগুলা? যে সমস্ত উদ্ভিদে আমরা ধরো একটা উদ্ভিদ আমি দেখলাম, যে সমস্ত উদ্ভিদে আমরা ফুল দেখতে পাই, যে সমস্ত উদ্ভিদরা ফুল দেয়, সেই সমস্ত উদ্ভিদের আমরা সপুষ্পক উদ্ভিদ বলছি। এই সপুষ্পক উদ্ভিদের যৌনজনন হতে গেলে জনন তাদের কি বলে দেখি সেক্সুয়াল রিপ্রোডাকশন, উভয় লিঙ্গ ফুল, একটা একলিঙ্গ ফুল আর একটা উভয় লিঙ্গ ফুল। একলিঙ্গ ফুল কি হয় না, একলিঙ্গ ফুল সাধারণত পুরুষ ফুল সম্পূর্ণ আলাদাভাবে থাকে। যে উদ্ভিদ হবে সেই উদ্ভিদে সম্পূর্ণ পুরুষ ফুলই থাকবে। আবার কোন উদ্ভিদ হয় সেই উদ্ভিদটা শুধুমাত্র স্ত্রী উদ্ভিদ হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে বাবু, একটা উদ্ভিদে যখন আমি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ফুটতে দেখতে পাবো, সেটাকে আমরা বলবো কি উভয় লিঙ্গ ফুল। আমরা আজকে দেখবো স্বপরাগযোগ, ইতর পরাগযোগ এবং এই পরাগযোগ। পরাগযোগ ব্যাপারটা কি না, পরাগ রেণু যখন এই স্ত্রী ফুলের সঙ্গে যোগ হবে, পরাগযোগ কথার অর্থ কি পরাগ যুক্ত হওয়া, এটাকেই বলছি আমরা পরাগযোগ। ঠিক আছে, পরাগ যখন যোগ হবে অর্থাৎ যুক্ত হবে, কোথায় যুক্ত হবে? স্ত্রী স্তবকের মধ্যে যুক্ত হবে। ফুলের আমরা চারটা পার্ট দেখবো। কি কি পার্ট? চারটা। আমরা জবা ফুলের ক্ষেত্রে একটা আদর্শ ফুল হিসেবে যদি বলি, প্রথমে আমরা দেখবো বৃতি। যে কোনো ফুলের একদম বৃন্ত পাটটা, এই ফুলের বৃন্ত পাটটাকে বলা হচ্ছে বৃতি। যেই জায়গাটায় ফুলটা ধরে রাখবে, ঠিক নকশা টাইপের একটু দেখতে পাবে, এটা হচ্ছে বৃতি পাট। আর ফুলটা যখন ফুটছে, এইটা হচ্ছে ধরো ফুলটা, এইটা মনে করো জবা ফুল। এই জবা ফুলের মধ্যে এইটা হচ্ছে দলমণ্ডল। এই দলমণ্ডলটা অনেক রঙের হয়। দলমণ্ডলটা সাদা, লাল, গোলাপি না বিভিন্ন কালারের হয়। আর এই দলমণ্ডলটা বিভিন্ন কালারের হয় বলে পরাগযোগ করতে সুবিধা হয়। বিভিন্ন মৌমাছিরা, পোকা, কীট, পতঙ্গ তারা কি হয় এই রঙিন ফুলটার জন্য আকর্ষিত হয়ে চলে আসে। ঠিক আছে, তাই এটা আরেকটা পার্ট, পরাগযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা। তাহলে বৃতি, দলমণ্ডল, আর দুটো হচ্ছে পুংকেশর চক্র আর একটা গর্ভকেশর চক্র। পুংকেশর চক্রটা আমরা দেখতে পাবো পুরুষ ফুলে। ফুলের ভেতরে ফুলটাকে যদি একটু ছিঁড়ে নেওয়া হয়, মাঝখান দিয়ে একদম প্রস্থচ্ছেদে ছিঁড়ে নেওয়া হয়, তখন আমরা দেখতে পাবো ফুলের মধ্যে এরকম একটা লম্বা ডাঁটি দেখতে পাবো। ঠিক আছে, আর এইখানে বীজের একটা ভান্ডার দেখতে পাবো এবং ছোট ছোট এরকম ফুলের ছোট ছোট দল বলছি পুংকেশর চক্র। এই পুংকেশর চক্রগুলো থাকবে। আর এটাই হচ্ছে, এটা আমি জবা ফুল একটা ধরো আমি আঁকলাম, এই জবা ফুলের কি বলো দেখি দুটো পুংকেশর এবং গর্ভকেশর, অর্থাৎ উভয় লিঙ্গ ফুল। এটা এগুলাকে বলছি পুংকেশর চক্র। আর এই লম্বা যে ডাঁটিটা, এটা হচ্ছে গর্ভকেশর চক্র। এইখানেই আছে কি আসল ডিম্বক। কি আছে? ডিম্বক। আর এই মাথাটাই হচ্ছে কি গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডটা কিন্তু এত লম্বা হয় না, বেটে হয়, ছোট হয়। আর পুংকেশর চক্রগুলা চতুর্দিকে ঢাকিয়ে রাখে, অর্থাৎ পুংকেশর চক্রে থাকবে কি পুং রেণু। কি থাকবে? পুং রেণু, অর্থাৎ পরাগ রেণু। এই পরাগ রেণুটা যতক্ষণ না পর্যন্ত গর্ভমুণ্ডে যাচ্ছে, তোমরা টেক্সট বই বের করবে, মাধ্যমিকে যেমন ভাবে প্রশ্ন আসছে, পুরো শব্দ, এক একটা শব্দ ইম্পর্টেন্ট, এক একটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। নইলে এক একটা শব্দের মানে যদি না বুঝতে পারো, যেভাবে এমসিকিউ আসে, তোমরা কিন্তু মার্ক তোলা কষ্টকর হয়ে যাবে। 100 যাদের টার্গেট থাকে তাদের কিন্তু রেজাল্টটা এভাবেই করতে হয়, একটা শব্দকে ভালোভাবে চিনতে হয়। ঠিক আছে, সেই জন্য প্রত্যেকটা লাইনেরও খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকে। কি বললাম? ফুলের মধ্যে এই যে লম্বা নলের মতো অংশটা, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। আর এই দণ্ডটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। এটা শুধুমাত্র স্ত্রী ফুলে পাওয়া যায়, কিন্তু এই ফুলটা পুরুষ ফুল আর স্ত্রী ফুল একসঙ্গে, অর্থাৎ উভয় লিঙ্গ ফুল। একটা ফুলেই পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে। এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি
এগুলো হচ্ছে পরাগ পুংদণ্ডগুলা, এগুলা কি পুংদণ্ডগুলা, অর্থাৎ পরাগ রেণু আছে এগুলাতে পরাগ রেণু আছে। আর এই পরাগ রেণুগুলা এই গর্ভমুণ্ডে যতক্ষণ না পড়বে, পরাগ রেণুগুলা গর্ভমুণ্ডে পড়লেই কি হবে, নিষেক হয়ে যাবে। কি ঘটবে, নিষেক ঘটবে। নিষেক অর্থাৎ গর্ভাধান হবে। কি হবে, গর্ভাধান বা পরাগযোগ। ঠিক আছে, এইটা উভয় লিঙ্গ ফুলের ক্ষেত্রে অনেক সুবিধা, পরাগযোগ হওয়াটা অনেক সুবিধা। কেন, হালকা ফুলটা নড়লেই, হালকা বাতাস দিলেই কিন্তু একদম সুবিধা, যে এখানে আছে ফুলটা, একদম নিচে কি আছে, গর্ভমুণ্ড আছে, সুন্দরভাবে এখানে কি বাতাসের দ্বারা যে কোনো ভাবে একটু টাচ হয়ে গেলে কি হবে, পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডে লেগে যাবে। আর গর্ভমুণ্ডে লেগে গেলে এখানে একটা তরল আছে, সে কি করবে না, এই পরাগ রেণুগুলোকে নিয়ে নেবে। ঠিক আছে, আর একটা নালী আছে, নালীর মাধ্যমে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবং নিষেক ঘটবে। আর নিষেকের পর আস্তে আস্তে কি হবে, জাইগোট গঠন হবে। জাইগোট গঠন হওয়ার পর এই বীজটা, এটা তো ডিম্বক, এই ডিম্বকটা বীজে পরিণত হবে। কি হবে, ডিম্বক আছে, ডিম্বক থেকে কি হবে, বীজ, ডিম্বক থেকে বীজে পরিণত হবে। যে সমস্ত উদ্ভিদের ফুল হয় সেই বীজটা কি হয়, ফল হয়। যে সমস্ত উদ্ভিদে ফল হয় সে সমস্ত উদ্ভিদে কি হয় বল দেখি না, এই নিষেকের পর এই ডিম্বকটা বীজে পরিণত হয়। আর সেই বীজটা বড় হলে আমরা দেখতে পাই এটা একটা ফল। যেমন আম গাছের কথা বলো, সেটা হচ্ছে একটা কি ফল, আম একটা ফল। আর সেই আমের যে আটিটা সেটাই অ্যাকচুয়ালি বীজ। গাছের উদ্দেশ্য ছিল সেই বীজটা তৈরি করা। ঠিক আছে, সেই বীজ তৈরি হয়ে গেল, ফলটা পরিপক্ক হবে, কি বলো দেখি না, সময় হলে পেকে গেলে ফলটা আবার নতুন একটা চারা গাছ জন্ম দিবে। অর্থাৎ সেই বীজ থেকে নতুন ভ্রূণের সৃষ্টি হবে। কি হবে, নতুন একটা ভ্রূণের সৃষ্টি হবে। এইভাবে পরাগযোগ ঘটে। আর এই সার্কেলটা চলতে থাকে, বংশ পরম্পরায় চলতে থাকে। ডিম্বক থেকে নিষেক, এখানে জাইগোট গঠন হবে 2n। কি গঠন হবে, 2n জাইগোট গঠন হবে। পরপর বারবার বিভাজিত হওয়ার পর এখানে জাইগোট গঠন হবে। তারপর ডিম্বকটা আস্তে আস্তে বীজে পরিণত হবে। সেই বীজ যখন বড় হবে, সেই বীজটা একটা রসালো ফলের ভিতরে থাকে। আর সেই ফলটাকে আমরা সাফ করে খাই, ঠিক না, আর বীজটাকে ফেলে দিই। কিন্তু সেই বীজটাই হচ্ছে আসল, সেই বীজটা থেকে নতুন চারা গাছ জন্ম হবে। আচ্ছা, আমরা মেইন টপিকে যাই, উভয় লিঙ্গ ফুল আর এক লিঙ্গ ফুল। তাহলে এই যে একটা ফুলের মধ্যেই কি আছে, পুংস্তবক আর স্ত্রীস্তবক অবস্থান করছে, এটাকে আমরা কি বলছি, উভয় লিঙ্গ ফুল। সেই জন্য এদের পরাগযোগ হওয়াটা অনেক সুবিধা। কিন্তু ভাবো যদি আম গাছ হয়, ধান গাছ হয়, বা অন্যান্য কোনো প্রজাতির গাছ হয়, তার ক্ষেত্রে অসুবিধা। ধরো একটা গাছে, এই গাছটিতে ধরো পুরুষ ফুল হয়েছে, কি ফুল, পুংরুষ ফুল হয়েছে। আর এখানে একটা গাছ আছে, এই গাছটা ধরো স্ত্রী ফুল হয়েছে। তাহলে এদের মধ্যে পরাগযোগটা ঘটবে কিভাবে, এখানে স্ত্রী ফুল আছে, এই গাছটাতে পুরুষ ফুল আছে। তাহলে এই পুরুষ ফুলে কি আছে, পুংরেণু আছে। এই পুংরেণুটা এখানে যেতে হবে। যতক্ষণ না পুংরেণুটা ওই স্ত্রী ফুলের উপরে গিয়ে যাচ্ছে, লাগছে পুংরেণুগুলা, ততক্ষণ কি হবে, নিষেক ঘটবে না। অর্থাৎ নতুন ফুল ফল আমরা পাবো না এই উদ্ভিদে। তার জন্য কি দরকার, বাহক দরকার। কি দরকার, বাহক। ঠিক আছে, বাহকের কাজ কি, যারা এই পুংরেণুটাকে বহন করে নিয়ে যাবে স্ত্রী স্তবকের কাছে, তাকেই আমরা কি বলবো, বাহক। ঠিক আছে, এই বাহক আমরা দেখবো কয়েক রকমের, আমরা বাহক দেখে নিই। কিছু পুরুষ পুংরেণু আছে, বায়ু বাতাস যখন বয় না, সেই বাতাসে ভেসে 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 চলে যায়। ঠিক আছে না, এই বায়ু বাহক, বায়ুর মাধ্যমে চলাচল করে। বাতাস যখন দেয়, সেই বায়ু চলাচল যখন করে, সেই বায়ুর মাধ্যমে পুংরেণুগুলা চলাচল করতে থাকে, বাতাসে ভেসে 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 চলে যায়। এবং স্ত্রী ফুলের উপরে যদি পড়ে যায় তাহলে নিষেক হয়ে গেল। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে বায়ু কিন্তু সমস্ত ফুলের বাহক হতে পারে না। বড় বড় অনেক ফুল আছে, তাদের পুংরেণু বড় হয়, সেগুলাকে বহন করতে পারে না। ছোট ছোট কয়েকটা, যেমন কি ধান গাছ, যখন বলা হয় না ধানের ক্ষেতে যখন ফুল আসে, সেই সময় বেশি ধান খেতে যেতে নেই। যদিও যাও, মাস্ক পরে যেতে হবে, কারণ সেই বায়ুটা যখন আমাদের নাক দিয়ে ঢুকবে, ফুসফুসে যাবে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। ঠিক না,
খুব বড় বড় শ্বাসকষ্ট হতে পারে, বড় বড় মারণ রোগের সৃষ্টি হতে পারে। পুংরেণু খুবই বিষাক্ত পদার্থ একটা, ঠিক আছে, সেটা যাতে আমাদের নাক দিয়ে না ঢোকে তার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে না। ধান হলো, গম, ভুট্টা, এরকম কিছু গাছ আছে, সেটা কি বায়ুর মাধ্যমে এই পুংরেণুগুলা চলাচল করে আর স্ত্রী পুরুষ স্তবকে যায়, দিয়ে নিষেধ ঘটায়, ঠিক আছে। তাহলে বায়ুর দ্বারা তোমাদের জানতে হবে কি কি, ধান, গম, তোমরা একটা লিস্ট করে নেবে কি কি হতে পারে, ঠিক আছে। বায়ু হচ্ছে একটা বাহক। বাহকের কাজ কি বললাম, যে বহন করে নিয়ে যায়। আমাদের ভাষায় মধ্যস্থ আছে না, মধ্যস্থ কি নিয়ে আসে, কি বলে গো? হ্যাঁ, মিডিয়েটর কি বলে, পাত্র পাত্রীর খবর নিয়ে আসে না, এরকম। এই বায়ুটা হচ্ছে এখানে সেই মধ্যস্থ, ঠিক আছে, বাহক যাকে বলা হচ্ছে। একই রকম ভাবে জল আছে, কে? জল। জলও কিন্তু কি করে না, বাহকের কাজ করে। কিছু কিছু উদ্ভিদ আছে, তাদের কি বলো দেখি না, পুরুষ ফুল এবং স্ত্রী ফুলগুলো যখন জলের মধ্যে থাকে না, জলের স্রোতে, জলের মাধ্যমে সে যাতায়াত করতে পারে, ঠিক আছে। কিছু কিছু জলজ উদ্ভিদ আছে, তাদের ক্ষেত্রে জল হবে, ঠিক আছে। আবার ছোট ছোট পোকা আছে, যেমন ছোট ছোট ধরো পতঙ্গ, যারা প্রজাপতি, ঠিক আছে না, মৌমাছি, এরকম ছোট ছোট যারা পতঙ্গ, তারা কিন্তু কি হয়, ছোট ছোট ফুলে বসে, আর কি হয় না, অন্য একটা গাছের ফুলে গিয়ে বসবে। এই গাছের ফুলে বসলো, সেখান থেকে উড়ে গিয়ে আর একটা গাছে বসলো। স্ত্রী স্তবকের উপরে যদি বসে যায়, তখন কি হবে, নিষেধ ঘটে যাবে। তার ক্ষেত্রে একটা জিনিস দরকার, ওখানে বসবে কেন, পতঙ্গটা এই ফুলে কেন বসবে আর ওই ফুলেই বা কেন বসবে, তার জন্য বিভিন্ন রং বেরঙের ফুল হয়, বিভিন্ন রঙিন ফুল হয়, ঠিক না। এই রঙিন ফুলটা হওয়ার একটাই কারণ, পতঙ্গদের আকৃষ্ট করা, যাতে বিভিন্ন পতঙ্গ আসে আর তার উপরে বসে, আর কি করে অন্য জায়গায় উড়ে যাবে, অন্য একটা পতঙ্গের উপর বসবে। শুধু তো বসলে হবে না, তার কাছে কি থাকবে না, একটু মধু থাকবে, কি থাকবে, মকরন্দ, কি থাকবে, মকরন্দ। সেই মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করার জন্য ফুলের উপর বসবে, আর সেই মধুটা কি তার বাসায় নিয়ে যাবে, সেই লোভে সে পুষবে। কিন্তু এই ফুলের মধুটা সৃষ্টি করে কিসের জন্য, মধুটা খাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য নয়, সেই পরাগরেণুটা যাতে স্ত্রী ফুলের কাছে নিয়ে যায় তার জন্য বসে, ঠিক কি না। আর এই সমস্ত কি বলতো কি, একটু বড় হয়, মানে ধান গাছের যে ফুল হয় তার থেকে একটু বড় ফুল ঘটে, ঠিক আছে না। সেই সমস্ত ফুলের ক্ষেত্রে পতঙ্গরা বাহক হিসেবে দাঁড়ায়, ছোট ছোট পতঙ্গরা, বুঝতে পারছো। যেমন আম গাছ, ঠিক না, আম গাছের ক্ষেত্রে কি হবে, বাতাসের দ্বারা ওদের সম্ভব নয়, বাতাসের দ্বারা পরাগরেণু যাওয়া সম্ভব নয়, সেখানে কিসের দ্বারা যাবে, এই পতঙ্গদের দ্বারা হবে, ঠিক না। আর একটা হচ্ছে কি বলো দেখি, পাখিরাও কিন্তু এই বহন করতে পারে পরাগরেণুটা, কারণ পাখিরাও কিন্তু বিভিন্ন রং বেরঙের ফুলে বসবে, মধু খাবে, একটা ফুল থেকে আরেকটা ফুলে উড়ে যাবে, ঠিক আছে না। পাখি কি বললাম, জল, হ্যাঁ, পতঙ্গ একটা হলো, আরেকটাকে পাখি। পাখি বড় বড় ফুল দেখে, পাখিরা ছোট ফুলে বসতে পারবে না। যেমন ধরো তোমাদের তিল বিলে দেখো তো প্রচুর মৌমাছি বসে, সেখানে পাখি ঢুকতে পারবে না। সরষা বিলে প্রচুর, দেখতে কত সুন্দর সরষা বিলের গাছ, যখন বিলটা হবে পুরো হলুদ, সবাই গিয়ে সেলফি তোলে, ওখানে ছবি তুলতে যায়। সরষা বিলের ভিতরে মৌমাছি থাকে, ওখানে কি বিভিন্ন প্রজাপতি থাকে, রং বেরঙের ফুলের জন্য উড়ে আসে, কিন্তু সেখানে কি পাখি যেতে পারবে, পাখি সেগুলা খেতে পারবে না। পাখির জন্য আরো একটু বড় ফুল দরকার, কি ফুল, পাখির জন্য যেমন শিমুল, শিমুল ফুল জানো তো, শিমুল ফুল একটু বড় হয়, শিমুল ফুলটা একটু বড় হয়, কার মধ্যে দেখতে বলো দেখি, শিমুল ফুলটা দাড়ি চাঁচা হয় না, দাড়ি যেতে যে শেভ করার সময় কি বলো দেখি, কি বলে ওটা, যখন সাবান করানোর জন্য ব্রাশটা ইউজ করা হয় ওইটা, ঠিক আছে, ওই রকম টাইপের দেখতে, লাল লাল শিমুল ফুল, ঠিক আছে। সেই শিমুল ফুলের মধু সংগ্রহ করার জন্য, মধু খাওয়ার জন্য মকরন্দ তৈরি করে, আর সেই মকরন্দ খাওয়ার জন্য পাখিরা উড়ে আসে একটা জায়গা থেকে আর একটা ফুলের উপরে গিয়ে বসে, বুঝতে পারলে। তাহলে এই পরাগযোগ ঘটানোর জন্য কারা কারা সাহায্য করে, তাহলে জল, পাখি, বায়ু, আগে পতঙ্গ, ঠিক না।
তাহলে এদের দ্বারা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা লাইনগুলো লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। এটার পরে আমরা কোশ্চেন দিব, প্রচুর শর্ট কোশ্চেন আসে। প্রশ্ন আসে যে বায়ু পরাগী কয়েকটা ফুলের নাম বলো, জল পরাগী কয়েকটা ফুলের নাম বলো, পাতাঝিঝি, ঠিক না, জলের নিচে যে সমস্ত ফুলগুলা থাকে। পতঙ্গ পরাগী কয়েকটা ফুলের নাম বলো, পক্ষী পরাগী কয়েকটা ফুলের নাম বলো, ঠিক আছে। তোমাদের এগুলো জেনে নিতে হবে, খাতা একটা লিস্ট করে নেবে। এখন আমরা দেখবো এই যে ফুলগুলা আদান প্রদান করছে, এগুলা কার জন্য দরকার, এই বাহকটা দরকার কার জন্য, একলিঙ্গ ফুল না উভয় লিঙ্গ ফুলে, যারা একলিঙ্গ ফুল, অর্থাৎ কি তাদের পুরুষ ফুলটা আর স্ত্রী ফুল কাছাকাছি নেই। একটা গাছ হবে পুরুষ গাছ আর একটা গাছ হবে কি স্ত্রী গাছ। পুরুষ ফুলের গাছ থেকে পরাগ রেণুটা নিয়ে যাবে স্ত্রী ফুলের কাছে তার গর্ভমুণ্ডে ফেলার জন্য, আর যতক্ষণ না গর্ভমুণ্ডে ফেলছে ততক্ষণ নিষেক ঘটছে না। আর সেই গর্ভমুণ্ডে ফেলার জন্য এরা আছে, এরা কারা, বাহক, একটা বাহক, ঠিক আছে। একলিঙ্গ ফুল উভয় লিঙ্গ ফুল বুঝতে পারলে। এখন আমরা দেখবো এই যে পরাগযোগটা হয় না, এই যে দু রকমের পরাগযোগকে আমরা দু রকম পরাগযোগ আমরা শিখলাম, হ্যাঁ, যেটা জানবো কি বলো দেখি। একটা হচ্ছে স্বপরাগযোগ, যেটা একটাই গাছে হবে, একটা গাছের মধ্যেই ধরো পুরুষ ফুল স্ত্রী ফুল থাকতে হবে, সেই গাছের পরাগ রেণু সেই গাছেরই স্ত্রী ফুলের উপরে যেন চলে আসে। সরি, এটা পুরুষ ফুল, তাহলে পুরুষ ফুলের পরাগরেণুটা সেই গাছেই যদি স্ত্রী ফুল থাকে, সেই গাছের স্ত্রী ফুলে যদি পড়ে যায় পরাগরেণুটা, তাহলে সেটাকে আমরা বলি কি স্বপরাগযোগ। কি পরাগযোগ মানে বুঝতে পারছো, পরাগটা যুক্ত হওয়া, পরাগ অর্থাৎ পরাগরেণুটা, ঠিক আছে। জানো তো যৌন জননের একক কি, গ্যামেট। এখানে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট সেটা প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করবো, এখানে রেণু সেই যৌন পরাগ কি বলা হচ্ছে পুং রেণুটা যেটা বলা হচ্ছে, এটাই হচ্ছে এর গ্যামেট হিসেবে ভাবতে পারো। কি বললাম, তাহলে ধরো এটা হচ্ছে স্ত্রী ফুল, সেম গাছ, একটাই গাছ, একটাই গাছে পুরুষ ফুল আছে, সেই গাছেই স্ত্রী ফুল আছে। সেই পুরুষ ফুলের যখন পুংরেণুগুলো স্ত্রী ফুলের উপরে এসে পড়েছে, তখন কি হয়েছে, সেম গাছ, তখন হচ্ছে স্বপরাগযোগ। কি স্বপরাগ, মনে রাখবে, স্বপরাগযোগ। কিন্তু যখন একটা গাছেই পুরুষ ফুল, এখানে কোনো স্ত্রী ফুল নেই, শুধু কি আছে পুরুষ ফুল, তখন কি এই পুংরেণুটা অন্য একটা গাছে উড়ে যাবে, ঠিক আছে, অন্য একটা গাছে গিয়ে পড়বে। তখন সেই পদ্ধতিটাকে কি বলবো, ইতর। কি বলবো, তখন পরাগযোগটা ঘটাকে আর স বলবো না, কি হবে, ইতর পরাগযোগ। কি হবে, ইতর পরাগযোগ, মনে রাখবে। তাহলে ইতর পরাগযোগে কি হবে, যে একটাই গাছের ফুল যখন অন্য কোন একটা গাছের ফুলে স্থানান্তরিত হবে, সরি ফুলের পরাগরেণুটা স্থানান্তরিত হবে, তবে এটা ভাবে না আম গাছের পরাগরেণু কাঁঠাল গাছে গিয়ে পড়বে, ওরকমটা নয়। কিন্তু প্রজাতি সেম হতে হবে, সেম প্রজাতি। কোন পরাগরেণু যখন সেই প্রজাতির কোন উদ্ভিদে গিয়ে স্ত্রী ফুলের সঙ্গে নিষেক ঘটায়, তখন সেই পদ্ধতিটাকে আমরা বলবো ইতর পরাগযোগ। কি মানে আম গাছের ফুল কাঁঠাল গাছে হবে না, কাঁঠাল গাছের ফুল আবার কুমড়া গাছে হবে না, ঠিক না। তাহলে পদ্ধতিটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। যদি প্রশ্ন আসে স্বপরাগযোগ কাকে বলে, বলতে পারবে। কি বলবো, যখন কোন উদ্ভিদ সেই একই গাছের একই প্রজাতির একই গাছে কি পুরুষ ফুলের পুংরেণু যখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, যে পরাগযোগ ঘটায় তাকে আমরা বলবো স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগটা সেই গাছের কোন গাছের পুংরেণু যখন অন্য কোন গাছের একই প্রজাতির ফুলের মধ্যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তখন আমরা তাকে কি বলবো, ইতর পরাগযোগ। বোঝা যাচ্ছে, স্বপরাগযোগ আর এটা হচ্ছে ইতর পরাগযোগ। এখন আমরা সবথেকে ভাইটাল যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে কি, এদের কিছু সুবিধা আর অসুবিধা আছে, ভালো খারাপ দিক আছে, ঠিক আছে, সেটা আমরা দেখবো। মুছে নিয়ে একটু বলতে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ আমরা দেখলাম, একটাই গাছের মধ্যে যখন ঘটে স্বপরাগযোগ হচ্ছে,
আর আলাদা দুটি গাছের মধ্যে যখন ঘটছে তখন ইতর পরাগযোগ ঘটছে। এখন আমরা দেখব এর অনেক কিছু কি বলো দেখি সুবিধা আছে, কিছু আছে অসুবিধা। আমরা স্বপরাগযোগেরও দেখব সুবিধা অসুবিধা। স্বপরাগযোগ ঘটতে গেলে অনেক সুবিধা আছে, আবার স্বপরাগযোগের অনেক কিছু অসুবিধাও আছে। একই রকম ভাবে ইতর পরাগযোগেরও কিছু সুবিধা আছে, ইতর পরাগযোগের কিছু অসুবিধাও আছে। ঠিক আছে, শেষে আমরা বিচার করব যে স্বপরাগযোগটা অনেক ভালো নাকি ইতর পরাগযোগটা অনেক ভালো। এই পরাগযোগ যদি না ঘটতো তাহলে আমরা যে বিভিন্ন ফল খাচ্ছি, মিষ্টি ফল খাচ্ছি, প্রচুর মিষ্টি ফল, সুস্বাদু আম, বিভিন্ন নিত্য নতুন আমের ভ্যারাইটি তৈরি হচ্ছে, গবেষণাগারে প্রচুর ভ্যারাইটির আজকে ধানের গাছ, বীজ, বিভিন্ন ফল তৈরি হচ্ছে, ঠিক না? সবই কিন্তু এই পরাগযোগ ঠিক করে বিজ্ঞানের দ্বারা রিসার্চ করার পর এগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো আজকে সেটা আমরা প্রথমে দেখি স্বপরাগযোগ। স্বপরাগযোগটা এর কিছু সুবিধা জানতে হবে। কি সুবিধা? স্বপরাগযোগের সুবিধা কি কি সুবিধা আছে স্বপরাগযোগে? এক নম্বর, এর কোনো বাহক লাগে না। কোনো বাহক দরকার? বিনা বাহকে জাস্ট উপরেই পড়ে গেলে তার গর্ভমুণ্ডে চলে আসবে। উপরে আছে পুরুষ পুংরেণু অর্থাৎ পরাগরেণু, আর নিচেই আছে গর্ভমুণ্ড, ঠিক না? আর তাহলে পুংরেণুগুলো জাস্ট নিচে যে কোনো ভাবে হালকা বাতাস হতে পারে, কোনো যে কোনো ভাবে পড়ে গেলে কিন্তু কি হচ্ছে, স্থানান্তরিত হয়ে যাচ্ছে, নিচে ঘুরে যাচ্ছে। তাই কোনো এক নম্বর সুবিধা কি, বাহক, বাহকের দরকার হয় না। বাহকের দরকার হয়? দরকার হয় না। 2 নম্বর, স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা দেখব যেহেতু উদ্ভিদটা সেম, তাই উদ্ভিদের যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তোমরা মেন্ডেলিভের বংশগতি দেখেছো, কি হয় ওখানে 7 জোড়া মটর গাছে 7 জোড়া বৈশিষ্ট্য এনেছিলেন এবং 7টা বৈশিষ্ট্য কিভাবে বংশ পরম্পরায় চলমান, তার কিভাবে গতি হচ্ছে সেটা দেখিয়েছিলেন। কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে কি বলো দেখি, খাঁটি বৈশিষ্ট্যটা সবসময় বজায় থাকে। খাঁটি আর সংকর তোমরা জানো তো, যে সংকর বলতে যেটা মিশে আছে। তাই স্বপরাগযোগ ঘটলে কোনো বৈশিষ্ট্য মিশে যাবে না, তার সম্পূর্ণ তার নিজের বৈশিষ্ট্যটা কি থাকবে, বজায় থাকবে। তাহলে খাঁটি কি পাবো, খাঁটি চরিত্র, খাঁটি চরিত্র বজায় থাকবে, খাঁটি চরিত্র বজায় থাকবে। এর চরিত্রে কোনো কি বলো দেখি, অন্য কোনো বৈশিষ্ট্যে মিল পাবো না। ঠিক আছে, আমরা যদি বলি যে ওই 150 বছর আগে পুরাতন যে গাছটা ছিল ওর কেমন বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যটাই আমার এখন দরকার, পেয়ে যাবে, ঠিক না? এই খাঁটি চরিত্রটা বজায় থাকবে। 3 নম্বর, আমরা দেখছি এখানে যেহেতু স্ত্রী ফুল আর পুরুষ ফুল কি হয় না, বেশি দূরে নয়, কাছেই থাকে, তার জন্য কি হয় না, এখানে পরাগরেণুটার কোনো নষ্ট হয় না। পরাগরেণুটা সহজেই কি হয়, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে যায়। তাই পরাগরেণু নষ্ট হয় না বললেই চলে, খুব কম ক্ষতি হয়। কিসের? পরাগরেণু। বুঝতে পারছো কি পারছো না? পরাগরেণু যেহেতু একটা গাছ, একটা গাছ, সেই গাছেরই কোনো ফুলের মধ্যে, সেই গাছেরই কোনো একটা ফুলে পরাগযোগ ঘটছে, ঠিক আছে? সেই গাছের পরাগরেণু থেকে সেই গাছেরই স্ত্রী ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, তাহলে কোনো কি হয় না, পরাগরেণুগুলো ক্ষতি হয় না, নষ্ট হয় না, ঠিক আছে? আবার অনেক সময় একলিঙ্গ ফুলে, ভাবতে পারছো একলিঙ্গ ফুলে, একলিঙ্গ ফুল বলতে ধরো এটা একটা ফুল, সেই ফুলের গর্ভমুণ্ডে সেই পুংরেণুগুলো ঢুকে যাচ্ছে, ঠিক না? তাহলে নষ্ট হবে না। তাই পরাগরেণু খুব কম ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হয়। পরাগরেণু খুব কম ক্ষতি হয়, হয় না বললেই চলে, পরাগরেণু ক্ষতি হয় না বললেই চলে। আর কি দেখতে পাবো? 4 নম্বর পয়েন্ট, পরাগরেণু ক্ষতি হলো না, খাঁটি বৈশিষ্ট্য বজায় থাকছে, বাহকের দরকার নেই। এই ফুলগুলা মূলত
কি হয় বলতে কি একটাই গাছ থাকে এক লিঙ্গ ফুল হয়, মূলত সরি উভয় লিঙ্গ ফুল হয় বেশিরভাগ ক্ষেত্রে। স্বপরাগযোগ ঘটার ক্ষেত্রে মূলত কি হয় উভয় লিঙ্গ ফুল, তাই বেশি কষ্ট করে দূরে যেতে হয় না। ফুলগুলো মূলত কি হয় উভয় লিঙ্গ। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এরকম বেশ কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো। আর কি আছে ভেবে বলো, অ্যাড করে দেবো। তাহলে এই কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখলাম স্বপরাগযোগের সুবিধা। কিন্তু আচ্ছা সুবিধাটা দেখলাম, স্বপরাগযোগ বুঝতে পারছো তোমরা? আমি এখন দেখো ইতর পরাগযোগের কিছু সুবিধা দেখে নিই। যেগুলাই এর সুবিধা ঠিক এগুলাই খানিকটা কি বলবো ইতর পরাগযোগের ক্ষেত্রে অসুবিধা হয় দাঁড়াবে। দেখো কেমন হচ্ছে। এবারে ইতর পরাগযোগটা ইতর পরাগযোগের সুবিধা কি কি? ইতর পরাগযোগের যদি সুবিধা বলি, এক নম্বরে বলবো আমরা গুণগত মান, এর কি গুণগত মান অনেক বেশি। ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন একটা বৈশিষ্ট্য পাওয়া যায়। কি নতুন নতুন আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো ইতর পরাগযোগের ক্ষেত্রে। ইতর পরাগযোগের দ্বারা যে ফুলটা যে ফল দেবে, ফুলের কাছ থেকে তো ফলটা আসছে, যে ফলটা আসবে সেই ফলটা কিন্তু গুণগত মান অনেক ভালো হবে, এর চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অনেক উন্নত হবে, ঠিক না? 2 নম্বর আমরা বলতে পারি এই ফলটার মধ্যে বা এই উদ্ভিদটার ক্ষেত্রে যে বীজটা তৈরি হবে সেখান থেকে যে উদ্ভিদটা আসছে সেই উদ্ভিদের ইমিউনিটি পাওয়ার, কি ইমিউনিটি পাওয়ার অনেক ক্ষমতা, যেটা তোমরা জীবনবিজ্ঞানে জানো, হ্যাঁ সেই ইমিউনিটি পাওয়ারটা কি হবে বেশি হবে। ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা, কি রোগ প্রতিরোধ ক্ষমতা কি এর অনেক বেশি হবে, ঠিক আছে? ধরো দেখা গেল একটা ঠান্ডা জায়গার কোন একটা উদ্ভিদ বা বর্ষা যুক্ত জায়গার একটা উদ্ভিদ, হালকা শুকনো জায়গার একটা উদ্ভিদের মধ্যে ফুলের পরাগযোগ যখন ঘটবে তখন কিন্তু কি দুই জায়গাতেই থাকার এর সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে, ঠিক না? তাই ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা এর অনেক বেশি হবে, ঠিক আছে? নতুন বৈশিষ্ট্য একটা পাচ্ছি। আর কি হবে ভাবো, যেহেতু ইতর পরাগযোগ ঘটছে তাই এদের বৈশিষ্ট্যটা যেটা আসবে সেই বৈশিষ্ট্যে নিত্য নতুন আমরা চরিত্র খুঁজে পাবো। নিত্য নয়টা বললাম তো নতুন বৈশিষ্ট্য যেটা, হ্যাঁ। আরেকটা আমরা বলতে পারি হ্যাঁ এটাকে সংকর বলা হচ্ছে। তো ইতর পরাগযোগে সংকরই ঘটছে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য চলে আসছে। ইতর পরাগযোগ আর কি আসবে সুবিধা। আচ্ছা অসুবিধা দেখে নাও, আর মনে আসছে না সুবিধা। এর ক্ষেত্রে কিছু অসুবিধাও আছে, অসুবিধাটা একটু বেশি। অসুবিধা কি? অসুবিধা এর অসুবিধা হচ্ছে এর ক্ষেত্রে বাহক আসে, এর ক্ষেত্রে বাহক দরকার হয়। বাহক অনেক সময় কি পাওয়া যায় না, বাহক ক্ষয়ক্ষতি করতে পারে, অনেক পরাগরেণু ক্ষতি করে। বাহক এখান থেকে আরেকটা ফুলে যখন নিয়ে যাবে রাস্তাতে কিছু পড়ে যাবে, কিছু পরাগরেণু খেতে খুব সুস্বাদু হয়, খেয়ে নেবে, ঠিক না? হ্যাঁ আর তাই এর অসুবিধার ক্ষেত্রে তোমরা বলতে পারো এর ক্ষেত্রে কি না বাহক দরকার হয়। 1 নম্বর কি বাহক প্রয়োজন। 2 পরাগরেণুর ক্ষতি হয়, অপচয় ঘটে, রেণু অপচয় লিখবে ভুল, পরাগরেণুর অপচয় ঘটে, ঠিক না? এটা হচ্ছে ইতর পরাগযোগের অসুবিধা এগুলা, ঠিক না? আর কি হয় সবথেকে বড় ব্যাপার কিন্তু সুবিধা। আমরা এই সুবিধাগুলো দেখে কিন্তু কেমন পরাগযোগটা ঘটানো দরকার উদ্ভিদের ক্ষেত্রে সেটা দেখবো। তাই ইতর পরাগযোগের এটা হচ্ছে অসুবিধা, বাহকের প্রয়োজন আর একটা রেণুর অপচয় ঘটে। স্বপরাগযোগের আমরা কি দেখেছিলাম সুবিধা দেখেছিলাম, অসুবিধাগুলো দেখিনি।
ইতর পরাগযোগে কিছু অসুবিধা আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু ইতর পরাগযোগটা দেখবো তার থেকে অনেকটা এগিয়ে আছে। স্বপরাগ, স্বপরাগে আমাদের অসুবিধাগুলো জেনে নাও। অসুবিধা, স্বপরাগযোগের অসুবিধা কি? এক নম্বর হচ্ছে এরা খুবই দুর্বল প্রকৃতির হয়। কি হয়? খুবই দুর্বল। তাহলে আমি ইতর পরাগযোগে আমি বলতে পারি একটা পয়েন্ট, এর সুবিধার ক্ষেত্রে এরা অনেক সবল হয়, কেননা ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, তাই এরা কি হবে? সবল হবে। এরা কি হবে? সবল। কারণ ইতর পরাগযোগের ক্ষেত্রে যে উদ্ভিদরা হবে এরা সবল হবে, কিন্তু স্বপরাগযোগের উদ্ভিদরা দুর্বল হবে। 2 নম্বর, ইমিউনিটি পাওয়ার অবশ্যই কি হবে? কম না বেশি? কম হবে। এদের ইমিউনিটি পাওয়ারটা বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের। তাহলে কি রোগ জীবাণুতে ভর্তি থাকবে। হ্যাঁ, সেই গাছেরই পরাগরেণুতে যখন যাচ্ছে রোগ জীবাণু কি খেয়ে খেয়ে কুটে কুটে মরবে এরা। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কার? এটা হচ্ছে স্বপরাগযোগের অসুবিধা আমরা পড়ছি। কেন? রোগ প্রতিরোধ যদি না করতে পারে সামান্য কিছু হলে ঝিমিয়ে পড়বে, তারপরে পোকা খেয়ে যাবে, পুষ্টি পাবে না, ঠিক না? এরা দুর্বল প্রকৃতির গাছ হবে। 3 নম্বর, সমস্ত পরিবেশে এরা মানিয়ে নিতে পারবে না। পরিবেশগত ব্যাপার আসছে, সমস্ত পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে আমরা কি বলি? অভিযোজন। তাহলে পরিবেশে অভিযোজন ক্ষমতা এদের কম, বা অভিযোজন না লিখেও বলতে পারো মানিয়ে নেওয়ার ক্ষমতা। তাহলে পরিবেশে অভিযোজন কম। আর এদের ক্ষেত্রে কি? তাহলে ইতর পরাগযোগের একটা সুবিধা, যে কোনো পরিবেশে এরা মানিয়ে নেওয়ার জন্য সব সময় রেডি থাকে। এটা হচ্ছে ইতর পরাগযোগের ক্ষেত্রে। এইরকম বেশ কিছু আমরা সুবিধা অসুবিধা আমরা করব, ঠিক আছে? যদি পারো আরো বইটা বারবার করে খুঁটিয়ে খুঁটিয়ে করো, ঠিক না? পুরো এক একটা কি বললাম ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জাস্ট স্বপরাগ আর ইতর পরাগযোগের একটা যে কি বলতো কি মেন কাঠামো সেটাই জানানোর দরকার ছিল। বুঝতে পারলে বুঝে পড়তে হবে, যখনই পড়বে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক না? ঠিক আছে।